আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবসময় যথারীতি আমাদের বিভিন্ন ক্লাসের ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন কারিকুলামের যে নতুন বইগুলো আছে, বইগুলোর নতুন নতুন ভিডিওগুলো আমরা তোমাদেরকে উপহার দিচ্ছি। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখে থাকো। আচ্ছা, আমরা আজকে কি পড়াবো অগ্রিম বলছি না। আমরা একটু দেখি আসলে এখানে কি হচ্ছে, এখানে দেখে আমরা কি বুঝতেছি। এখানে মুখ বন্ধ করে একটা কাজ করতেছে। এখানেও মানে চেহারা দেখা যাচ্ছে না। এখানে কম্পিউটারের ভিতরে ঢুকে মনে হচ্ছে পাসওয়ার্ড চুরি করতেছে। তাহলে এই ছবিগুলো দেখে আসলে আমরা কি লক্ষ্য করছি? ঠিক আছে? এই ছবিগুলো দেখে আমরা যেটা অনুমান করলাম সেটা হচ্ছে সাইবার অপরাধ, যেটা অনলাইনের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ শুরু করে থাকি অন্যের মোবাইল, তারপরে যে ল্যাপটপ, বিভিন্ন ওয়েবসাইট গুলো হ্যাক করে দেওয়া হয়। এগুলো মূলত হচ্ছে সাইবার অপরাধ। আমরা আজকে পাঠের বিষয় যেটা হবে সাইবার অপরাধ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ২, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা তোমাদের সাথে আজকে চমৎকার একটি ক্লাস করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। সেটা হচ্ছে সেশন হচ্ছে ১, ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অ্যাম বিভিন্ন তথ্য ঝুঁকি কিভাবে হয় এবং এগুলো কিভাবে সংগঠিত অপরাধগুলো কিভাবে করে থাকে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। সাইবার অপরাধটা কি আসলে আমরা এগুলো নিয়ে একটু করে আগে কথা বলি। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয়। ডিজিটাল প্রযুক্তির এই প্রয়াসের এই প্রসারের ফলে অনেক ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই অভিজ্ঞতা শেষে আমরা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কে জেনে নিরাপত্তা কৌশল চর্চা করার মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারব। আমরা এই পার্টিটাতে মোটামুটি কিভাবে তথ্যকে নিরাপদ করা যায়, কিভাবে তোমার ইমেইল গুলো, তোমার ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, সেভ করা যায় হ্যাকার থেকে, এগুলো নিয়ে আলোচনা করব। তো জেনে রাখি, সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজই হচ্ছে অপরাধ। আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটে ব্যবহার করা হয়ে থাকে সেগুলিকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে। তো সাইবার বা সাইবার ক্রাইম হচ্ছে যেগুলো আমরা যে কোনো অসামাজিক কাজ, যে কোনো সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী ব্যক্তির ক্ষতি করা, চুরি করা, এগুলো সবগুলো হচ্ছে অপরাধ। আর যেটা হচ্ছে অনলাইন ব্যবহার করে, ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে যে ক্রাইম গুলো করে থাকে, যে অপরাধগুলো করে থাকে, এগুলো হচ্ছে মূলত হচ্ছে সাইবার অপরাধ। সাইবার অপরাধ কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজে সাইবার আক্রমণের শিকার হয়। অনেক সময় সাইবার অপরাধ বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে, তারপরে বিভিন্ন ডিভাইসও আক্রান্ত হয়। সাইবার অপরাধীরা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে। তাই সাইবার অপরাধ ও ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অতীব জরুরি। এবার চলো একটি ঘটনার দিকে লক্ষ্য করি। আমরা এরপরে একটা ঘটনা পড়বো, ঘটনা জানবো। দেখো, এখানে একটি গল্প পড়ি আমরা। গল্পটা হচ্ছে এই ধরনের: আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় ফেলে তার বন্ধু সেটি হাতে নিয়ে কৌশলবশত প্রবেশ করার চেষ্টা করে। যদিও মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া ছিল, তারপরও তার বন্ধু অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে বারবার মোবাইলটিতে প্রবেশ করার চেষ্টা করে। একসময় সেটি সফল হয়। এতে করে আবিরের অনেক ব্যক্তিগত তথ্য, ডকুমেন্ট তার বন্ধুর কাছে চলে যায়। এ ধরনের ঘটনা আমরা অহরহ ঘটে থাকি। এজন্য আমাদের মোবাইলের যে লক গুলো দিব, যে পাসওয়ার্ড গুলো দিব, এগুলো খুবই শক্তিশালী হতে হবে। বাস্তব জীবনে এমন চোর এমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সে তালা খোলার চেষ্টা করে। তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, হ্যাঁ? আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের অবৈধভাবেও প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং এগুলো দিয়ে একের পর এক অনুমান করে চেষ্টা নির্ভর করে। মাঝে মাঝে সফল হয়। তারা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্যগুলো চুরি করে বিভিন্ন অপরাধ করে থাকে। এটি এক ধরনের সাইবার আক্রমণ বা অবশ্যই একটি গুরুতর অপরাধও বটে। এখন মনে করো, মানুষের বিভিন্ন অনুমান করে তোমার ফেসবুক পেজের অ্যাকাউন্টটা হ্যাক করবে,
তারপরে বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, উপায়, এগুলোর অ্যাকাউন্ট গুলো হ্যাক করে নিবে। হ্যাক করে একা অনেক সময় এরা নিজেরাই সফল হয়, আবার হয়ও না। যদি সফল হয় তাহলে তো এগুলো তারা নিজেরাই তোমার বিভিন্ন তথ্যগুলা দিয়ে তোমাকে ব্ল্যাকমেইলিং করবে, তোমাকে বিভিন্ন বিপদে ফেলবে। তোমার Facebook সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তার অধীনে নিয়ে যাবে। এ ধরনের অপরাধগুলো মূলত হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। ঠিক আছে? তো প্রযুক্তির ভাষায় একে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়। কেমন? এটা হচ্ছে প্রযুক্তির ভাষায়, যেটা আমরা আইসিটির ভাষায় বলে থাকি হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। এরপরে আমরা জানবো হচ্ছে নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যম। নন ডিজিটাল মাধ্যমে কিভাবে বিভিন্ন অপরাধ হয়, বিভিন্ন ক্রাইম হয়, বিভিন্ন তথ্য চুরি হয়ে যায়, অন্যের হাতে বিভিন্ন তথ্যগুলো চলে যায়। আবার ডিজিটাল মাধ্যমে কিভাবে করা হয়, এই বিষয়গুলো এখন জানবো। তো প্রতারণা হচ্ছে প্রতারণা। প্রতারক ব্যক্তিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এটা হচ্ছে নন ডিজিটাল মাধ্যমে তোমার সার্টিফিকেট চুরি করে নিয়ে যেতে পারে। ঠিক আছে? তারপরে যে তোমার ব্যক্তিগত তথ্য তোমার মানিব্যাগের ভিতরে আছে, তোমার ফাইলের ভিতরে আছে, বা বাড়ির আলমারি চুরি করেও নিয়ে যেতে পারে। অন্যান্য ব্যক্তির হাত থেকে চুরি, ব্যক্তিগত তথ্য, সংরক্ষিত কাগজপত্র, ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির হাতে পড়তে পারে। অনেক সময় আমাদের মোবাইল হারিয়ে যায়, অনেক সময় আমাদের কাগজপত্র হারিয়ে যায়, অনেক সময় আমরা বিভিন্ন তথ্য, জন্ম নিবন্ধন, তারপরে যা হচ্ছে আমার সার্টিফিকেট গুলো আমি ফটোকপি করতে গিয়ে অনেক সময় ওখানে ভুলে রেখে আসলাম। এভাবেও আমাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্যগুলো অন্যের হাতে চলে যেতে পারে। যেমন অফিস বা প্রতিষ্ঠানের নিরাপত্তা ত্রুটি, অফিস বা প্রতিষ্ঠানের নিরাপত্তা ত্রুটির কারণেও ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। কোনো প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত নিরাপত্তা না থাকে, পর্যাপ্ত তথ্য নিরাপদ রাখার জন্য ব্যক্তিগত ফাইল, তারপরে যে তথ্যগুলো, এভাবেও অন্যরাও চুরি করেও এভাবে ব্যক্তিগত তথ্যগুলো নিয়ে যেতে পারে। তো ডিজিটাল মাধ্যমে কিভাবে হয়ে থাকে? ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে, ১ নম্বর হচ্ছে হ্যাকিং। হ্যাকাররা বিভিন্ন কৌশল অবলম্বন করে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে, হ্যাঁ? তোমাকে লক্ষ্য করে বারবার আক্রমণ করবে। একসময় হয়তো অনুমান করে যে পাসওয়ার্ড গুলা দেয়, অনেক সময় এগুলা কারেক্ট হয়ে যায়। তারপরে হচ্ছে ফিশিং। ফিশিং একটি প্রতারণার কৌশল যার মাধ্যমে প্রতারক ব্যক্তিরা ব্যবহারকারীদের কাছ থেকে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে। এটা ফিশিং করা, বিভিন্ন লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে বলবে যে তুমি এখানে তথ্যটা পূরণ করো। লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে তোমার ব্যক্তিগত তথ্য দাও। অবশ্যই তুমি ৫০,০০০ টাকা পেয়ে যাবা, ১,০০,০০০ টাকা পেয়ে যাবা। এভাবে বিভিন্ন লিঙ্ক দেয়, যেটা ফিশিং বলে হচ্ছে। যেমন মাছ ধরা, আমরা যে মাছকে ফাঁদে ফেলে আমরা মাছ ধরি। মাছের একটা বড়শির ভিতরে আমরা একটু খাবার দিই, খাবার দিয়ে মাছ ধরি। এটা মাছ কিন্তু এটা বুঝে না। এটাকে মূলত হচ্ছে ফিশিং, মানে কৌশল করে মাছ ধরা। এখানে হচ্ছে কৌশল করে তোমার ব্যক্তিগত তথ্যগুলো চুরি করে নেওয়া যাওয়া। এটাকে বলে হচ্ছে ফিশিং। তারপরে স্পাইওয়্যার। স্পাইওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার যা ব্যবহারকারীর কম্পিউটার বা ডিভাইসের কার্যকলাপ বাগ বা পর্যবেক্ষণ করে এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। স্পাইওয়্যার এটা এক ধরনের ম্যালওয়্যার, এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে। এটা এক ধরনের, এটা ব্যবহার করে তোমার ব্যক্তিগত কম্পিউটারকে ওরা হ্যাক করে কম্পিউটার নিয়ন্ত্রণ করে নেয়। কম্পিউটার তোমার ওর নিয়ন্ত্রণে থাকবে, তুমি কম্পিউটারে কি কাজ করতেছো না করতেছো, কি তথ্য তোমার আছে, এখান থেকে ওরা এই তথ্যগুলো এভাবে চুরি করে নিয়ে যেতে পারে। এগুলো মূলত হচ্ছে ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে। তো দেখো এখানে আরেকটা হচ্ছে ডাটা ইন্টারসেপশন। এটা কি জিনিস আমরা একটু পরে জানবো। ডাটা ইন্টারসেপশন, তারপর হচ্ছে ডিডস অ্যাটাক, তারপরে হচ্ছে তারপর হচ্ছে হ্যাকিং, তারপরে হচ্ছে ম্যালওয়্যার। তো ম্যালওয়্যার কি আমরা একটু আগে আসলে জেনেছি। এখন ডাটা ইন্টারসেপশনটা কি, হ্যাকিংটা কি, হ্যাকিংও জেনেছি। ডিডস অ্যাটাক এটা কি জিনিস? এখানে দেখো একটা ছবিতে আমরা দেখলে বুঝতে পারি সহজ পদ্ধতিতে। এ এ একটা লোক এই ডিভাইসটাকে আক্রমণ করতেছে। দেখো কতগুলো ডিভাইস একসাথে সে কাজ করছে। একটা লোক মাত্র এখান থেকে আক্রমণ করেছে। এখানে কতগুলো ডিভাইস দিয়ে একসাথে মিলে এই ডিভাইসটাকে আক্রমণ করে এখান থেকে তথ্যগুলো চুরি করার জন্য, এখান থেকে তার পাসওয়ার্ডটা হ্যাক করার জন্য এখানে চেষ্টা করতেছে। এক কথা হচ্ছে একটা লোক অনেকগুলো মাধ্যমে অনেকগুলো ডিভাইসকে ব্যবহার করে একটা লক্ষ্যে একটা ডিভাইসকে আক্রমণ করে ওটার আম পাসওয়ার্ড গুলো হ্যাক করা এবং ওর তথ্যগুলো চুরি করা। এটা হচ্ছে মূলত হচ্ছে DDoS অ্যাটাক। তারপরে আমরা যদি ডাটা ইন্টারসেপশনটা বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে, দেখো এখানে একটা লোক, এখানে একটা লোক, ২ টা লোক, এখান থেকে সেই মেইলটা এখানে পাঠাইলো, কোনো তথ্য এখানে পাঠালো। মাঝখানে ৩য় ব্যক্তি একটা তাদের ওই
রাস্তার মাঝখানে যে তথ্যটা যাবে ওখানে সে ওখান থেকে লাইনটা কেটে ওখান থেকে তথ্যটা চুরি করে নিয়ে যায়, তথ্যগুলো চুরি করে নিয়ে যায়। এটা হচ্ছে ডাটা ইন্টারসেপশন। মনে হচ্ছে মাঝখান থেকে কেউ না কেউ এটা আড়িবেতে থেকে ও তথ্যটা চুরি করে নিয়ে যায়। আর হ্যাকিংটা তো বুঝোই, ঠিক আছে? ম্যালওয়্যার নিয়ে একটু আগে আলোচনা করেছি, আরো বিস্তারিত আমাদের সামনে আলোচনা আছে। এখন দেখো ডাটা ইন্টারসেপশনটা কি আরেকটু করে আমরা আলোচনা করতেছি। দেখো এখানে ডিডোস অ্যাটাক, এটা একটু আগে বলেছিলাম। দেখো কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকে যদি একসাথে অনেকগুলো প্রশ্ন করে ওই ব্যক্তি কি করেন, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয়। এতে এতে সময়ও ক্ষেপণ হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তার খেই হারিয়ে ফেলেন। ঠিক আছে? একটা লোককে যদি অনেকগুলো প্রশ্ন করা হয়, একসাথে যদি বিভিন্ন জন ৮-১০ জনের প্রশ্ন করা হয়, তাহলে সে কিন্তু সবার উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে না। সে এলোমেলো করে ফেলবে। ঠিক আছে? ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটেড ডিনারেল অফ সার্ভিস বা ডিডস অ্যাটাক হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা। একটা লোককে অনেকগুলো ডিভাইস একসাথে মিলে অনেকগুলো লোক একসাথে মিলে একজনকে আক্রমণ করে ওখান থেকে বিভিন্ন তথ্য নিয়ে যাওয়া, এটা হচ্ছে ডিডস অ্যাটাক। ডাটা ইন্টারসেপশনটা আমরা বলতে যেটা বুঝি, দেখো আমরা প্রায় সবাই জানে কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে জমিতে পানি সেচ দেওয়া হয়ে দেখেছি। সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেত নালা করে অথবা পাইপের সাহায্যে পানি দেওয়া হয়। ঠিক আছে? নালা বা পাইপের মাঝপথে যদি কেউ তা কেটে দেয় অথবা পানি পাওয়ার পর তা পাওয়া যায় না। এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। মাঝপথে পানি অসৎ উপায়ে যেন কেউ না কেউ নিতে পারে, তার অন্য নজরদারির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান-প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়িবেতে চুরি করতে পারে। এই চুরি হবার প্রক্রিয়াটি ডাটা ইন্টারসেপশন নামে পরিচিত। সাধারণত সফটওয়্যার বা অ্যাপস এই এন্ড টু এন্ড এনক্রিপশন করে থাকলে মধ্যবর্তী কারো পক্ষে তথ্য, মেসেজ বা ফটো, ভিডিও, ভয়েস কল বা মেসেজ, ডকুমেন্ট, স্ট্যাটাস আপডেট কি চুরি করতে অসম্ভব হয়ে যায়। ঠিক আছে? এটা থেকে রক্ষা পাওয়ার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এন্ড টু এন্ড নামের একটা এনক্রিপশন একটা অপশন আছে। এটা আমাদেরকে চালু করে রাখা। ঠিক আছে? দেখো একটা সহজ একটা বুদ্ধি, যেটা হচ্ছে আমরা জমিতে সেচ দেওয়ার পর আমি আমার লাইন দিয়ে পানি দিচ্ছি, কেউ না আমার মাঝখান থেকে লাইনটা কেটে তার পানিগুলো নিয়ে যাচ্ছে গোপনে। তো এটা হচ্ছে ডাটা ইন্টারসেপশন। আমি কোনো তথ্য কাউকে পাঠাচ্ছি, ছবি পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, হ্যাঁ, হতে পারে না? পাঠাই। তো মাঝখানে কেউ না কেউ এটা আমার ওই তথ্যগুলোকে মাঝপথ থেকে চুরি করে নিয়ে যায়। তখন আমি যার কাছে পাঠাইছি আসলে সেই গোপনীয়তা আর থাকলো না, এটার তথ্যটা ফাঁস হয়ে গেল, সে আমাদেরকে বিপদে ফেলতে পারে। এই জন্য এই সতর্ক থাকা আমাদের। এরপর হচ্ছে হ্যাকিং। হ্যাকিংটা কি দেখো, আমরা জানি একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করে, আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে অপরাধ সংগঠনে, তাই না? এতে কোনো ছুরির কোনো দোষ নাই। এটিকে ব্যবহার করছে এবং কিভাবে ব্যবহার করেছে তাই আসল। সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ নেয়। সাইবার জগতের এই অপরাধী হলো হ্যাকিং বা ভালো মন্দ উভয় ধরনের হতে পারে। তাহলে হ্যাকিংটা ২ ধরনের হতে পারে। একটা ভালো হ্যাকার, একটা হচ্ছে খারাপ হ্যাকার। যারা ভালো করে এরা কিন্তু অন্যের বিভিন্ন ওয়েবসাইট গুলো হ্যাক করবে, বাট কিন্তু ক্ষতি করবে না। অনেকে আছে এরকম, অন্যের ওয়েবসাইট গুলাতে হ্যাক করবে, অন্যের কম্পিউটার হ্যাক করবে, অন্যের সামাজিক যোগাযোগ মাধ্যমের Facebook, Twitter, Instagram এগুলো হ্যাক করবে, আবার এটা ক্ষতি করে দিবে। ঠিক আছে? এগুলো মূলত হচ্ছে হ্যাকিং বা হ্যাকার। তো ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার একটি ক্ষতিকারক সফটওয়্যার। এটি এমন এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইস আমাদের অনুমতি ছাড়া তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে। এটা এক ধরনের স্পাইওয়্যার বলে। এটা হচ্ছে একটা গোয়েন্দাগিরি করা। ঠিক আছে? সেই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, আমাদের উপর নজরদারি করা, আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা এবং আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতি সাধন করা। এটা ম্যালওয়্যার, এটা একটা সফটওয়্যার, তবে এটা হচ্ছে একটা ক্ষতিকারক সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে সে কি করতে পারবে? সে আমার কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারবে। আমার সামাজিক
যোগাযোগ মাধ্যমে আমি কি তথ্য দিচ্ছি, কি করতেছি, পুরা আমাকে নজরদারিতে রাখবে। রেখে আমার এখান থেকে তথ্য চুরি করে সে অন্যদিকে পাচার করতে পারে। আবার আমার কম্পিউটারে থাকা বিভিন্ন তথ্যগুলোকে নষ্ট করে দিতে পারে। আবার তোমার আমার কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। এই সফটওয়্যারটা খুবই খুবই খারাপ একটি সফটওয়্যার। এগুলো মানুষই আসলে মূলত করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমাদের? আশা করি ভালো লেগেছে। যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্টস করে জানাবে। সেই অনুযায়ী আমি আবার নতুন করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।